আসসালামু আলাইকুম। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা। সো আজকে বাংলাদেশে আলোচনা করব যে সবচেয়ে আলোচিত বিষয় যেটা সেটা বিডিআর বিদ্রোহ এবং বিডিআর বিদ্রোহের সাথে কারা জড়িত ছিল, কেন বিডিআর বিদ্রোহ হলো, এগুলো নিয়ে আলোচনা করব এবং কিছু তথ্য উপাত্ত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব বিশ্লেষণের মাধ্যমে। যে ফার্স্ট যে বিষয়টি যে বিডিআর বিদ্রোহ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে তিনটি বিষয়কে আমরা আলাদা আলাদা ভাবতে হবে। যে বিডিআর বিদ্রোহ যে হলো, ফার্স্ট যে কোশ্চেনটি সেটি হলো যে বিডিআর বিদ্রোহটা কেন হলো, এটা খুঁজতে হবে। তারপরে দ্বিতীয় যে বিষয়টি খুঁজতে হবে যে বিডিআর বিদ্রোহটি কারা এর সাথে কারা কারা জড়িত ছিল, কারা কারা জড়িত থাকার সম্ভাবনা। আর তৃতীয় যে বিষয়টি যে সেই বিষয়টি হচ্ছে যে এই বিডিআর বিদ্রোহে কার লাভ হয়েছে, কার ক্ষতি হয়েছে। তাহলে লাভ ক্ষতিটা বিবেচনা করলেই এখান থেকে একটা কনক্লুশন নেওয়া যাবে যে আসলে বিডিআর বিদ্রোহটা কারা করেছিল বা কারা এর সাথে জড়িত থাকতে পারে। সো আসুন প্রথমে আমরা একটা একটা করে আমরা খুঁজে বের করার চেষ্টা করি যে প্রথম হলো যে বিডিআর বিদ্রোহটা কেন হলো। সো বিডিআর বিদ্রোহটা কেন হলো এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে ফার্স্ট যে 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, 5 বছর ক্ষমতায় ছিল। তারপরে এই 111 সরকার ক্ষমতায় ছিল। এখন এই 5 বছরে বিডিআর বিদ্রোহের মধ্যে বিডিআরের মধ্যে কি হয়েছে, কেন এই বিডিআর বিদ্রোহটা হলো। প্রথমত এই 5 বছরে জামাত শিবির মৌলবাদী শক্তি এখানে ঢুকে গিয়েছিল এই বিডিআরদের মধ্যে। এখানে ঢুকে একটা মৌলবাদী শক্তি, একটা মৌলবাদী চক্র এখানে প্ররোচনা দেওয়া সবসময় ইনস্টিগেট করার চেষ্টা করত। সেকেন্ড থিং হচ্ছে যে এখানে বিডিআরের প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, এখন যে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি ছিলেন বিডিআরের প্রধান। সো ওই সময় বিডিআরদের সাথে খারাপ ব্যবহার, খারাপ আচরণ, তাদের উপর অন্যায় অত্যাচার, নির্যাতন, এগুলোর কারণে তাদের বিডিআরদের মধ্যে ভিতরে একটা সৈনিকদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়। তারপরে এই সবসময় এইখানে যখন বিডিআর বিদ্রোহটা যখন হয় তখন বিএনপি এবং জামাতের একটা ফুয়েলিং ছিল যে আওয়ামী লীগ সরকার যেহেতু ক্ষমতায় আসছে, তাকে নির্বাচনের মাধ্যমে যেহেতু আসছে, এখন তাকে কিভাবে নির্বাচন ছাড়া তার কোনো ওয়ে নাই তাদেরকে সরানোর। সো এই জন্য তারা এখানে বিডিআরের মধ্যে ফুয়েলিং করতেছিল সবসময়। তাদের মধ্যে যে একটা অসন্তোষ ছিল, সে অসন্তোষটাকে তাদের পন্থী যেই অফিসাররা ছিল বা তাদের পন্থী যেই লোকজন ছিল তাদেরকে দিয়ে সবসময় একটা ফুয়েলিং করতো বিদ্রোহের জন্য। তারপরে বিডিআর বিদ্রোহের অন্যতম কারণ হচ্ছে যে এখানে একটা জঙ্গিবাদের একটা আস্তানা তৈরি হয়েছিল। জঙ্গিবাদের যেমন লস্করি তৈয়বা, হুজি, জোশে ইসলাম, জেএমবি, এই লোকগুলো 2001 সাল থেকে 2005 সালের মধ্যে এই বিডিআরের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তাদের একটা ইনফ্লুয়েন্স এখানে তৈরি করা হয়েছিল। এটা বেসিক্যালি জামাত এবং জঙ্গি সংগঠনগুলো এটা করতে সক্ষম হয়েছিল। তারপরে এইখানে এই লোকাল এলাকার এমপি সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, তার সাথে আগে থেকেই এখানে একটা যোগাযোগ ছিল, যার ফলে এবং আপনারা যদি আরেকটা জিনিস দেখেন, বিবেচনা করেন, দেখবেন যে জনাব তারেক রহমান কিন্তু ওই সময় 46 বার বাংলাদেশে কথা বলেছিলেন এবং তার মাকে বাসা থেকে বের হয়ে চলে যেতে বলেছিলেন। সো এই বিষয়গুলো যদি বিবেচনা করেন, এই সবগুলো বিষয় যদি বিবেচনা করেন, তাহলে আপনারা এটা বের করতে পারবেন যে এই বিদ্রোহটা কেন হয়েছিল এবং কারা কারা এর সাথে সম্পৃক্ত ছিল। এটা হচ্ছে একটা পার্ট। এখন আপনি দ্বিতীয় পার্টে আসেন, যে দ্বিতীয় পার্ট হচ্ছে যে কার লাভ কার ক্ষতি। এই বিষয়টা আসেন বিশ্লেষণ করে আমরা দেখি যে বিডিআর বিদ্রোহের সময় ক্ষমতায় ছিল কে? আওয়ামী লীগ। জাস্ট আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে এই বিডিআর বিদ্রোহটা সংগঠিত হয়েছিল।
সো এখন আমার প্রশ্ন হচ্ছে, যে কোনো বিবেকবান মানুষের প্রশ্ন হচ্ছে, আপনারা একটু প্রশ্ন করে দেখেন, খুঁজে দেখেন যে কোনো একটি নির্বাচিত, সদ্য নির্বাচিত সরকার তার সরকারকে বিপদে ফেলার জন্য, তার সরকারকে আনস্টেবল করার জন্য একটা বিডিআর বিদ্রোহ করবে? এত বড় একটা রিস্ক নিবে? যদি আপনি রাজনীতি করে থাকেন, দেশের একজন আপনার ন্যূনতম বুথ থাকে, সেই বুথ থেকে যদি আপনি একবার চিন্তা ভাবনা করে দেখেন যে একটি নির্বাচিত সরকার, যেই সরকার জাস্ট ক্ষমতায় এসেছে, এর কয়েক মাসের মধ্যে এই নিজেদের সরকারকে আনস্টেবল করার জন্য, বিপদে ফেলার জন্য, তারা কি কখন কেউ বিডিআর এইরকম একটা ঘটনা, সেন্সিটিভ একটা ঘটনা ঘটাবে? অবশ্যই ঘটাবে না। তাহলে কে ঘটাবে? যে যারা মনে করেন যে 2001 সাল থেকে 5 সাল পর্যন্ত, সে দীর্ঘ সময় পর্যন্ত 10 ট্রাক অস্ত্র বাংলাদেশে এনেছিল, 21শে আগস্টের গ্রেনেড হামলা করেছিল, 64 জেলায় একসাথে বোমা হামলা করেছিল, জঙ্গিবাদের বাংলাদেশে উত্থান করেছিল। এই কাজগুলো যারা করেছিল, তারা চিন্তা করেছিল, তাদের ভিতরে একটা ভয় ছিল যে আওয়ামী লীগ সরকার যদি দীর্ঘায়িত হয়, আওয়ামী লীগ সরকার যদি থাকে, আর শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী, এরকম চৌখস প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে থাকে, তাহলে এইগুলো 10 ট্রাক অস্ত্র মামলা, 21শে আগস্ট গ্রেনেড হামলা, জঙ্গিবাদ, মৌলবাদ, দুর্নীতি, এগুলোর বিচার বাংলাদেশে হবেই, এর থেকে কেউ রেহাই পাবে না। তাহলে তারা এই বিডিআর বিদ্রোহের জন্য ফুয়েলিং করেছিল আওয়ামী লীগ, তখনকার সরকারকে, আওয়ামী লীগ সরকারকে টাপেল করার জন্য, ফেলে দেওয়ার জন্য, বিপদে ফেলার জন্য। কারণ তারা জানে যে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তাহলে 21শে আগস্টে গ্রেনেড হামলার বিচার হবে, 64 জেলায় বোমা হামলার বিচার হবে, 10 ট্রাক অস্ত্র মামলার বিচার হবে, এরকম অসংখ্য যেগুলো হয়েছে, জঙ্গিবাদ হয়েছে, খুন হয়েছে মানুষ, এগুলোর বিচার হবে। এই জন্য পরিকল্পিতভাবে সরকারকে ফেলে দেওয়ার জন্য বিডিআর বিদ্রোহ করা হয়েছিল। আপনারা কমন সেন্সের মাধ্যমে এটি বিচার করতে পারবেন। তারপরে এই বিডিআর বিদ্রোহ যদি হয়, তাহলে বিডিআর বিদ্রোহ হলে কার ক্ষতি হবে? গভর্নমেন্টের ক্ষতি হবে। গভর্নমেন্ট আনস্টেবল হবে, সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ হতে পারে। এই বিদ্রোহ হলে কার ক্ষতি হবে? সরকারের ক্ষতি হবে, সরকার পড়ে যাবে। তো আওয়ামী লীগ সরকার কি জেনে শুনে এই বিপদটা তাদের কাঁধে নিবে? না, অবশ্যই নিবে না। তার মানে হচ্ছে যে এই বিডিআর বিদ্রোহ কারা করেছিল, এর থেকে আপনারা ইজিলি, সহজে, খুব কঠিন তথ্য উপাত্তে না গিয়ে সহজে আপনারা বুঝতে পারবেন যে তৎকালীন সরকারকে, আওয়ামী লীগ সরকারকে ফেলে দেওয়ার জন্য, যাতে 21শে আগস্টে গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলা, মৌলবাদীদের বিচার, 63টি জেলায় বোমা হামলা, এইগুলো যেন না হয়, এই জন্য আওয়ামী লীগ সরকারকে ফেলে দেওয়ার জন্য বিডিআর বিদ্রোহের মতো একটা ঘটনা ঘটিয়ে সেনাবাহিনীকে আনস্টেবল করে, সেনাবাহিনীকে খেপিয়ে দিয়ে, সেনাবাহিনীকে যদি মারা হয়, যারা মারা গেছে তারা তো সেনা অফিসার, তাদেরকে যদি মারা হয়, তাহলে সেনাবাহিনী কি করবে? সেনাবাহিনীটা করবে, সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ হবে, সেনাবাহিনী ক্ষমতা নিবে, আওয়ামী লীগ সরকার থাকবে না। এটা ছিল মূল প্ল্যান, মূল পরিকল্পনা। এই জন্য আওয়ামী লীগ সরকারকে বিপদে ফেলার জন্য বিডিআর বিদ্রোহ করা হয়েছিল। আর আওয়ামী লীগ কখনই এই বিডিআর বিদ্রোহ করে নাই। কারণ আওয়ামী লীগ কখনো নিজের সরকারকে নিজে আনস্টেবল করার জন্য, নিজের সরকারকে নিজে বিপদে ফেলার জন্য, নিজের বিপদ নিজে ডেকে আনার জন্য কখনো আওয়ামী লীগ এই কাজ করবে না। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু চৌখস, নির্দোষ এবং খুব ট্যালেন্ট সেনাবাহিনী অফিসারদেরকে সম্পৃক্ত করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্পৃক্ত করে এটাকে বিচার করার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা আরও দেখলাম যে আইসিটি থেকে তাদেরকে, এই প্রধানমন্ত্রী সহ এই অফিসারদেরকে অভিযুক্ত করে তাদেরকে বিচার করার চেষ্টা করা হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আইসিটির যে এটা আইনের অনেক ব্যাখ্যা হবে, অনেক বড় সময় নিব, এত সময় নিব না। আমি বলি যে তাদের যে তৎকালীন জামাতের যে আইনজীবী ছিল তাজুল ইসলাম, তাকে দিয়েই আবার আইসিটির চিফ প্রসিকিউটর করে একটা নাটক সাজিয়ে শেখ হাসিনার সহ এই অফিসারদেরকে বিচার করার যে একটা প্রক্রিয়া, এটা হচ্ছে একটা অত্যন্ত একটা হাস্যকর বিষয়। এবং সহজ ভাষায় যদি বলেন, এই আইসিটির জুরিসডিকশন কতটুকু আছে
সেটা আপনারা একবার বিচার বিশ্লেষণ করে দেখবেন, একটু ঘেঁটে দেখবেন। তাদের আইসিটির কোনো জুরিসডিকশন নেই, এখতিয়ার নেই এটার বিচার করা এবং প্রধানমন্ত্রী সহ তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার এবং তাদেরকে বিচার করার। সো তাই আপনারা যারা বাংলাদেশের সচেতন মানুষ, সহজে এটা বিচার বিশ্লেষণ, বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করে বলতে পারবেন যে কারা করেছিল, কেন করেছিল, কার লাভ ছিল। এটা অবশ্যই 2001 থেকে 5 সালে যারা ক্ষমতায় ছিল এটা তারা করেছিল। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে, একটা বিডিআর বিদ্রোহ, সেনা বিদ্রোহের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থেকে হটিয়ে জঙ্গিবাদ যারা করেছিল, 21শে আগস্ট যারা করেছিল, 63টি জেলায় বোমা হামলা যারা করেছিল, তাদেরকে বাঁচানোর জন্য এই বিডিআর বিদ্রোহ করেছিল। বিডিআর বিদ্রোহ করে আওয়ামী লীগ সরকারকে ফেলে দিতে চেয়েছিল। বিচারের দায়িত্ব আপনারা বিচার করবেন, আপনাদের উপরে সেই বিচারের দায়িত্ব ছেড়ে দিলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।